আজকের পাঠ্যগল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটাকে সকলে মিলে গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহা উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু একটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার পীড়ার অসরতা সম্বন্ধে নীরব চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফলন করিয়া কহিল, দেখ মাখন, মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরো কিছু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। এরূপ স্থলে সাধারণ নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনতিবিলম্বে এক ছড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছে করিলে এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আরো একটা ভালো খেলা মাথায় উদিত হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অনন্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদিত হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারু ঠেলা হেইয়া, সাবাস জোয়ান হেইয়া। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব ও তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। খেলার আরম্ভেই এরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিতে কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটা কতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চেবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞেস করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই কথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল তাহার বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞেস করিলেন, কোথা? সে বলিল, জানি না, বলিয়া পূর্ব তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাতে বলপূর্বক আড়ো কোলে করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিল, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস, কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। মাখনকে একটা শব্দ চট বসাইয়া দিয়া কহিল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চাপটে ঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিল, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিল, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ওমা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিল। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে। তাহারা অনেক বাড়িয়া উঠেছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন খুব সময় হয়ে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে
অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভরবাবু প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতা যাবি? ফটিক লাফাইয়া উঠিল, বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলে ফেলিয়া দেয়, কি মাথায় ফাটিয়া কি করে একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখে তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাব, কখন যাব করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঐশ্বর্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমেত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়ে গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমে মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘর কন্যা পাতিয়া বসিয়াছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত। বিশ্বভরে এত বয়স হইল কোন কিছুমাত্র যদি কাণ্ড জ্ঞান আছে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। স্বভাব নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয়। তাহার মুখের আধো আধো কথা ন্যাকামো, পাকা কথাও জ্যাঠামো এবং কথা মাত্রই প্রাগলভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বিমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটাকে তাহার একটা কুস্ত্রী স্পর্ধা রূপে জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসে চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশবে এবং যৌবনে অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এজন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করতে পারে, তবে তাহার নিকট আত্মবিক্রি হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন সময় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থানে বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহ শূন্য বিরাগ তাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণ নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুরাগ্রহের মতো প্রতিহত হইতেছে, এইটাই ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দুইবার তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়োগে, যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িল। প্রকাণ্ড একটা ধাউস ঘুরিয়ে লইয়া বউ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, নাইদে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত বিরাগিনী আরোপ করিয়া অকর্মণ্য ভাবে ঘুরিয়া বেড়াইয়া সেই নদী তীরের দিনের মধ্যে যখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অবিচারিণী মা অহর্নিশ তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিবার অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসির মতো কেবল একটা আন্তরিক মামা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইতে থাকিত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করলে সে হা করিয়া চাহিয়া ছিল। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ করিত। ছেলেদের যখন খেলার ছুটি হইত, তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদে নিরীক্ষণ করিত।
যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিল, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখন ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তারপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিল। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিল। ইহার কোনো অপমানে তাহার অনন্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ করিতে প্রকাশ করিল। অসহবোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো কহিল, বই হারাইয়া ফেলেছি। মামি অর্থে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নাই। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্যতা তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাতে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রে হয়েছে, মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছিল, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক বিচিত হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখন ঝুপঝুপ করিয়া অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছিল। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিলেন। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়া বলি উঠিলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এত কর্মভঙ্গ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তার পরে তাহার ভালোরূপে আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত তাহার অনেকখানি খিটমিট করিয়াছে। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মোলিত করিয়া কড়িকাঠের বিক্ষোধে বুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপরে তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরের দিন দিনের বেলায় কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক তাহার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরাইয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিল, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরের দিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইল, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্থিমিত প্রদীপে রোগ সজ্জায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাথার জন্য প্রতীক্ষা করিতে লাগিল। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দু বাও মেলে না। কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছে ফেরিবার সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণ করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রাশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাথা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলস্বরে শোকে সুখ করিতে লাগিল। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকাচ্ছ্বাস নিবৃত্ত করিল। তিনি শয্যার উপরে আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকলেন, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে কহিল, মা, আবার ডাকলেন? ওরে ফটিক, বাপ ধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিলেন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। পৌষ 1299। ধন্যবাদ শেষ অবধি থাকার জন্য।